আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই পর্বে যেই সাবজেক্টটি রিভিউ করব সেই সাবজেক্টটি হচ্ছে হেলথ ইকোনমিক্স। আজকে এই সাবজেক্টটি রিভিউ করার জন্য আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন হেলথ ইকোনমিক্সের স্টুডেন্ট রেদওয়ান মোহসিন। রেদওয়ান মোহসিনকে আজকের এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। রেদওয়ান, কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে যেহেতু যে কোনো একটা সাবজেক্ট চুজ করার আগে ওটা সম্পর্কে জানলে তার হচ্ছে ওটা নিয়ে ডিসিশন নিতে ভালো হয়, সুবিধা হয়। আর সেজন্যই মূলত আমাদের এই আয়োজন। তো শুরুতেই হচ্ছে আমি একটু জানতে চাবো যে হেলথ ইকোনমিক্স সম্পর্কে একটু ডিসক্রিপশন, যে আসলে এটা ঢাবিতে কবে নাগাদ শুরু হলো এবং মূলত বিষয়টা কি, কি বিষয় এটা? আচ্ছা, হেলথ ইকোনমিক্স এক্সপ্লেইন করার জন্য সহজ উপায় হচ্ছে প্রথমে ইকোনমিক্সকে এক্সপ্লেইন করা। ইকোনমিক্স বা অর্থনীতি হচ্ছে যে আমাদের সোসাইটিতে, সমাজে আমাদের লিমিটেড রিসোর্স আছে। আমাদের চারপাশে যা কিছু দেখে এখন আমরা অনেক কিছু চাই, বাট অবশ্যই সবকিছু লিমিটেড। আমরা সবাই চাই হেলথ কেয়ার ফ্রি হোক, সবাই আমরা হাসপাতালে গেলেই ভালো চিকিৎসা পাইতে চাই। কিন্তু অবশ্যই হাসপাতালের একটা খরচ আছে। হাসপাতালে হচ্ছে আমার বিভিন্ন ম্যানেজমেন্ট কস্ট আছে, ডাক্তারের কস্ট আছে। তো স্বাস্থ্য অর্থনীতি হচ্ছে মূলত এই স্বাস্থ্য খাতের রিসোর্সটাকে কিভাবে ম্যানেজ করা যায়। আচ্ছা। আমার যেহেতু স্বাস্থ্য খাতে অনেক খরচ হবে, অনেক টাকা পয়সা আসবে যাবে, এইটাকে কিভাবে কত এফিশিয়েন্ট করা যায়, কত কম টাকায় কত বেশি মানুষকে সেবা দেওয়া যায়, কিভাবে সবার কাছে স্বাস্থ্য খাতটাকে অ্যাফোর্ডেবল করা যায়, এই কাজটা যেই খাতটা করে সেটাই হচ্ছে মূলত স্বাস্থ্য অর্থনীতি, যে স্বাস্থ্য খাতের অর্থনীতিটাকে কন্ট্রোল করা। আচ্ছা, এটাকে তো বলা হয় মূলত ইনস্টিটিউট অফ হেলথ হেলথ ইকোনমিক্স। ইকোনমিক্স। তো এটা ইনস্টিটিউট হিসেবে কবে হচ্ছে? ইনস্টিটিউট হিসেবে এটা শুরু হয় হচ্ছে 1998 সালে, যেখানে হচ্ছে শুরুতে শুধু মাস্টার্স ছিল। পরবর্তী 2011-12 সালের দিকে হচ্ছে এখানে অনার্স চালু হয়। অনার্সে এখন নতুন যারা ঢুকবে তারা হচ্ছে 15তম ব্যাচ হবে অনার্সের। আচ্ছা আচ্ছা, এই ইনস্টিটিউটে কি সাবজেক্ট শুধু এই একটাই নাকি? জি, জি, ইনস্টিটিউটের সাবজেক্ট শুধু একটাই। আচ্ছা, তাহলে 4 বছরের অনার্সে কোন বিষয়গুলো পড়ানো হয় এটা একটু আমরা জানতে চাচ্ছি। আসলে ৪ বছরের অনার্সে যে জিনিসগুলো পড়ানো হয় এটাকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। প্রথমত মূলধারার অর্থনীতির যে পার্টটা, যেমন হচ্ছে আমাদের কয়েকটা ইন্ট্রোডাক্টরি ইকোনমিক্স এর কোর্স থাকবে, কয়েকটা মাইক্রো ইকোনমিক্স, কয়েকটা ম্যাক্রো ইকোনমিক্স এর কোর্স থাকবে। মোটামুটি ৩টা করে মাইক্রো আর ম্যাক্রোর কোর্স থাকবে। তার পাশাপাশি হচ্ছে ইকোনমিক ইভ্যালুয়েশন থাকবে, টেকনিক অফ প্ল্যানিং থাকবে এবং হচ্ছে তার সাথে কিছু এক্সট্রা সাবজেক্ট থাকবে যেমন লেবার ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, যেগুলো হয়তো খুব রিলেটেড না হেলথের সাথে, বাট ইকোনমিক্স রিলেটেড ফিল্ড থাকবে। এর পাশাপাশি পাবলিক হেলথের কিছু সাবজেক্ট থাকবে। হেলথ সেক্টর কিভাবে কাজ করে, হেলথ সেক্টরের বিভিন্ন ইনএফিসিয়েন্সি নিয়ে কয়েকটা কোর্স থাকবে, কিভাবে টেকনিক্যাল এফিসিয়েন্সি অর্জন করা যায়। এর পাশাপাশি আরো কিছু কোর্স রয়েছে যেমন অ্যাকাউন্টিং বা মেডিকেল সোশিওলজি। এই কোর্সগুলো দিয়ে মূলত আসলে হেলথ ইকোনমিক্স এর সাথে একটু রিলেটেড ফিল্ডগুলোর সাথে পরিচিত করানো হয়। খুব কোর হেলথ ইকোনমিক্স এর কোর্স এগুলো না। বাট মোটা দাগে বলতে গেলে আমার হচ্ছে ইকোনমিক্স এর কোর্সই একটা বড় অংশ। এর পাশাপাশি পাবলিক হেলথের কোর্স একটা অংশ। এটাকে মিলে আমরা বলতে পারি মোটামুটি হেলথ ইকোনমিক্স এর কোর্স ডিসক্রিপশন। ওকে, পাবলিক হেলথ জিনিসটা মূলত কি এখানে? পাবলিক হেলথ হচ্ছে ভাইয়া, ধরেন আমরা হেলথ সেক্টরে যেভাবে চিন্তা করি যে আমরা একটা পাবলিক হসপিটাল চিন্তা করি, আমরা হচ্ছে চিন্তা করি যে আহ, একটা পাবলিক গুড বলতে আমরা সাধারণত সরকারি গুডগুলোকে বুঝি। বাট পাবলিক হেলথ মূলত আসলে ডিসকাস করে যে হচ্ছে যেই হেলথ ফ্যাসিলিটিগুলো আসলে সবার কাছে পৌঁছায় যাবে, অর্থাৎ পাবলিক গুডের সংজ্ঞা ইকোনমিক্সে একটু ডিফারেন্স, শুধুমাত্র সরকারি বললে এটা পাবলিক হেলথ না। পাবলিক হেলথ হচ্ছে, ধরেন সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম। ধরেন হচ্ছে একটা সোসাইটিতে 10 জন মানুষ আছে, এর মধ্যে আমি 8 জনকে ভ্যাকসিন দিলাম, বাকি 2 জন কিন্তু অটোমেটিক ভাবেই, মানে তারা কিন্তু আর ওই রোগটার সাথে হয়তো পরিচিত হবে না, কারণ সে তার 8 জন ভ্যাকসিন দেওয়া আছে। ভ্যাকসিন দেওয়া আছে। সো ওই ভ্যাকসিনটা যদি ওই লোকটা কিনেও দেয়, এটা কিন্তু একটা পাবলিক গুড, কারণ অন্যের উপকার হচ্ছে, অন্য মানুষ ইয়া হচ্ছে। সো পাবলিক হেলথ বলতে মূলত আসলে যেই হেলথ প্রজেক্টগুলো সবার উপর, মানে পুরো পপুলেশনের জন্য করা হয়। আচ্ছা, যেমন হচ্ছে আমাদের উল্লেখযোগ্য পাবলিক হেলথ প্রোগ্রাম ছিল, জন্ম নিয়ন্ত্রণ প্রোগ্রাম ছিল আমাদের, আমাদের টিকাদান, টিকাদান কার্যক্রম। বিভিন্ন টিকাদান কার্যক্রম, যেভাবে আমরা বিটিভিতে অনেক অ্যাড দেখতাম হ্যাঁ, ছোটবেলায়। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে পাবলিক পাবলিক হেলথের হেলথের অংশ। পার্ট। জি, জি। আচ্ছা, কত থেকে কত পজিশনের মধ্যে থাকলে ঢাকা ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট এনশিওর করা যাবে? ক্ষয় ইউনিটে এখন তো ভাই 3টা ভাগ, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য। তো বাণিজ্য থেকে ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স কোনো সিট নেই। আচ্ছা। ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স টোটাল 60টা সিট, তার মধ্যে 30টা হচ্ছে বিজ্ঞান থেকে, 30টা হচ্ছে মানবিক থেকে। এবং বিজ্ঞানে গত 2টি বছরই প্রায় সিমিলার একটা রেঞ্জের মধ্যে বিজ্ঞানে এসেছে 230 থেকে অ্যারাউন্ড 750 পর্যন্ত, এর মাঝে এসেছে।
এবং আর্টসের ক্ষেত্রে এটি ছিল প্রায় 350 থেকে 950 পর্যন্ত এই সিরিয়ালটি ছিল এবং বিগত বছর 1000 পর্যন্তও গিয়েছিল। এবং বিগত 2টি বছরের পর্যালোচনা করে বলছি। তবে এক্ষেত্রে একটি মজার ব্যাপার হচ্ছে যে মাত্র 30টা সিটের মধ্যে এত লম্বা ভ্যারিয়েন্স আসলে সহজে দেখা যায় না। যে একদম 250 থেকে একদম 750 পর্যন্ত যাচ্ছে। এক্ষেত্রে কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমার জুনিয়র যারা গত 2 বছর এসেছে ইনস্টিটিউটে, প্রায় সবাই একটু ফোকাসড, যে সবাই একটু হেলথ ইকোনমিক্স জানতে চায়, করতে চায়। এভাবেই সবাই আসে। খুব জেনারেলি সাবজেক্ট চয়েস দিয়ে হেলথ ইকোনমিক্সে মানুষকে আমি কম আসতে দেখেছি। যার কারণে ভ্যারিয়েন্সটা এত লম্বা, যে একদম 250 থেকে 750 পর্যন্ত মাত্র আসতেছে 30 তার জন। মানে এটা বোঝা যাচ্ছে তোমার কথা থেকে যে যারা আসতেছে ইন্টারেস্ট নিয়েই পড়তে আসতেছে। জি, এমন না যে বেশিরভাগ ক্ষেত্রে। কোনো সাবজেক্ট পাচ্ছি না তাই চয়েস দিচ্ছি। এজন্যই মনে হয় যে মানে চয়েসের লিস্টে এটা অনেকটা মানে পজিশনের দিক থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কারণ যারা পছন্দ করছে তারা এই সাবজেক্টটা তারাই আসছে। নিচ্ছে জেনে শুনে যে হ্যাঁ, এই সাবজেক্টটা পড়ে কি হবে। আচ্ছা, তাহলে এটা গেল র‍্যাংকিং এর বিষয়টা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে আসলে একটা এই সাবজেক্টের ফিউচার কি? ঠিক আছে? এই অবশ্যই। সাবজেক্টটা পড়ে আসলে আ তার দেশে কিরকম অপরচুনিটি আছে, বিদেশে কিরকম অপরচুনিটি আছে ওভারঅল আ এই বিষয়টা যদি একটু বলতে। যেহেতু ভাই সাবজেক্টটা একটু একাডেমিক সাবজেক্ট এবং সাবজেক্টের পড়াশোনাটাও খুব স্ট্রিক্টলি অনেক বেশি অ্যানালিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল। আচ্ছা। এটা হওয়ার কারণে যেটা হয় যে আমাদের মূল ফিল্ডটা আসলে রিসার্চ ফিল্ড এবং বাংলাদেশে মানে হেলথ ইকোনমিক্সের রেপুটেটেড যে ফিল্ডগুলো আছে পুরোটাই আসলে রিসার্চ ফিল্ড। যেমন আইসিডিডিআরবি আছে, আমাদের আর্ক ফাউন্ডেশন, আর্কেড ফাউন্ডেশন, ব্র্যাক, জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, এই ধরনের ইনস্টিটিউটগুলো মূলত আসলে রিসার্চ পরিচালনা করে এবং বাংলাদেশে কেউ যদি ভালো হেলথ ইকোনমিক্সটা আসলে হতে চায়, তার মূল ফিল্ডটা রিসার্চ ফিল্ড। এর বাইরে কর্পোরেট ফিল্ড তো আসলে সবার জন্য ওপেন। ওপেন। কিন্তু কর্পোরেট ফিল্ডে যে আপনি যদি একটু ফাইন্যান্সিয়াল বা ব্যাংকিং সাইডে যান, সেখানে একটু প্রায়োরিটি পাবেন কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে একটা বড় অংশ ইকোনমিক্স। আচ্ছা। যার কারণে ফাইন্যান্সিয়াল বা এই অংশগুলো একটু প্রায়োরিটি পাওয়া যাবে। এর বাইরে সরকারি চাকরির জন্য আসলে খুব ভালো একটা সাবজেক্ট না। কারণ এখানে আলাদা কোনো শিক্ষাজ্ঞান নেই। এখানে আলাদা কোনো স্কুল, কলেজ, ভার্সিটি কোথাওই আসলে হেলথ ইকোনমিক্স সাবজেক্টটা নাই। এমনকি হেলথ ইকোনমিক্স শুধুমাত্র ঢাকা ভার্সিটিতেই পড়ানো হয় বাংলাদেশে। তার মানে বাংলাদেশে হেলথ ইকোনমিক্স শুধু ঢাকা ইউনিভার্সিটিতে শুধু আছে। ঢাকা ইউনিভার্সিটিতে আছে। আচ্ছা। এর বাইরে কিছু প্রাইভেট ভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে পাবলিক হেলথ রয়েছে, বাট হেলথ হেলথ ইকোনমিক্স। ইকোনমিক্স না। জি, জি। যার কারণে ভার্সিটির টিচার হওয়ার যে প্রবাবিলিটি অন্যান্য ইউনিভার্সিটি থেকে সেইটাও কিন্তু কম্পারেটিভলি অনেক কম। কম। টিচার হতে হলে আসলে ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স থেকে টিচার হইতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই ক্ষেত্রে এই কারণে এই অপরচুনিটিগুলো কম। সরকারি চাকরির অপরচুনিটিও কম। আর এর বাইরে পড়তে যাওয়ার অপরচুনিটি অনেক ভালো। এবং ইনস্টিটিউট একটা বড় অংশই আসলে আসে এই কারণ তারা বাইরে পড়তে যেতে চায়। এবং আমাদের প্রায় প্রতি ব্যাচ থেকে ৬০ জন স্টুডেন্টের মধ্যে অ্যারাউন্ড ৫ জনের বেশি প্রায় প্রতি ব্যাচ থেকে এভারেজে যা বাইরে পড়তে যায় স্কলারশিপ নিয়ে। সো এটা আসলে একটা বড় পার্সেন্টেজ, অ্যারাউন্ড ১০% প্লাস প্রতি বছর বাইরে পড়তে যায়। আচ্ছা, এখানে একটা বিষয় যে যেহেতু এই ডিপার্টমেন্টের সাথে পাবলিক হেলথ খুবই রিলেটেড। এখন বিদেশে যেটা খুবই জনপ্রিয় একটা সাবজেক্ট হচ্ছে পাবলিক হেলথ একটা সাবজেক্ট। অবশ্যই। খুবই মানে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা সাবজেক্ট হচ্ছে উচ্চশিক্ষার জন্য। তো এখন এখানে যারা ডিগ্রিগুলো নিচ্ছে তারা কি হেলথ ইকোনমিক্স নামেই ডিগ্রিটা নিতে চায়? নাকি পাবলিক হেলথে যেতে পারে বা পাবলিক হেলথে যায়? বেশিরভাগ ক্ষেত্রে যদি কেউ অনার্স আর মাস্টার্স হেলথ ইকোনমিক্সে করে, সে আসলে চায় আরো স্পেসিফাইড ফিল্ডে তার আসলে হায়ার স্টাডিজটা নিতে। তো সেই ক্ষেত্রে পাবলিক হেলথেও নেয়। অনেকে ডাটা সায়েন্সের দিকে চলে যায়, অনেকে মেইনস্ট্রিম ইকোনমিক্সের দিকে চলে যায়, অনেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের দিকে চলে যায়। তো এই ফিল্ডগুলো আসলে ওপেন থাকে। এটা আসলে হয় কি যে ৪ বছর পড়তে আসলে তার কাছে একটা জিনিস ভাল লাগে যে ভালো আচ্ছা না, লাগে, হ্যাঁ। আমার এই কোর্সটার মতো পড়াশোনা ভাল লাগতেছে। তারপরে সে আসলে উচ্চশিক্ষায় ওইভাবে এপ্লাই করে যে আমি এইটার উপর পিএইচডি করতে চাই। ইকোনোমেট্রিক্স এর উপর হ্যাঁ, পিএইচডি কারণ করতে চাই। ইকোনমিক্সের তো অনেকগুলো দিক। কারণ অনেক রকমের ইকোনমি নিয়ে অবশ্যই, কাজ অবশ্যই। করতে হয়। সো আসলে হায়ার স্টাডিজ এ তো আমরা যাই যে স্পেসিফিক কোনো একটা মানে বিষয় ডিগ্রি নিতে। আচ্ছা। উম আ আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন যেটা আমার আছে যে আ বাংলাদেশে যে ইউনিভার্সিটিগুলোতে বললে যে পাবলিক হেলথ আছে। তো ওই ইউনিভার্সিটিগুলোতে কি এখান থেকে পড়ে টিচার হিসেবে ঢোকা যায় না? আ এটা আসলে ভাই যাওয়ার কথা আমি যতটুকু জানি। কিন্তু এখন পর্যন্ত আমাদের ইনস্টিটিউট থেকে অ্যালামনাই কেউ আসলে এরকম প্রাইভেট ভার্সিটির টিচার যায় না। নেই। জি, আচ্ছা, জি। মানে হেলথ ইকোনমিক্স এ পড়ে পাবলিক হেলথ গুলোতে বাংলাদেশে আরকি এখনো হুম, টিচার হিসেবে নিয়োগ হয়নি। পাশাপাশি সরকারি অন্যান্য যে চাকরিগুলো আছে মানে শিক্ষা ক্যাডার ছাড়া, জি, জি। এতে সবাই এপ্লাই করতে পারে। হুম। সবার জন্য ওপেন। আচ্ছা। এখন যেটা জানতে চাবো যে এই ডিপার্টমেন্টের চ্যালেঞ্জ গুলো আসলে কি? যেহেতু একদম নতুন সাবজেক্ট, খুব বেশি দিন হয় নাই। চ্যালেঞ্জ গুলো কি আসলে? আ চ্যালেঞ্জের ক্ষেত্রে ১ম চ্যালেঞ্জ আসলে পড়াশোনা। পড়াশোনাটা আসলে 2nd ইয়ারের পর থেকে এটা আসলে খুব টাফ হয়ে যায়। টাফ টাফ হয়েছে। হয়ে যায় এই সেন্সে কারণ আমাদের কিন্তু ৩০ জন স্টুডেন্ট মানবিক থেকে আসে। হ্যাঁ, হ্যাঁ।
আমরা যখন দেখেছি আমাদের ম্যাথমেটিক্যাল কোর্সগুলো যখন আরো বাড়ে, আমরা কিন্তু শুরু থেকেই কয়েকটা ম্যাথ কোর্স করে আসি, কিন্তু থার্ড ইয়ার থেকে দেখা গেছে ইকোনোমেট্রিক্স শুরু হয়। ইকোনোমেট্রিক্স কোর্সগুলো হচ্ছে মূলত আসলে স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স একটা মিশ্রণ, যে ইকোনমিক্স আমরা কিভাবে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করি এরকম একটা জায়গা হচ্ছে ইকোনোমেট্রিক্স। তো এই জায়গাগুলোতে আসলে অনেকে স্ট্রাগল করে যারা আসলে শুরু থেকে এই স্টেপগুলো পার করে না। যেমন আমাদের ম্যাথের কিন্তু ইন্ট্রোডাক্টরি 2টা কোর্স আছে, হয়তো অনেকে খুব মানে হেলায় ফেলায় কোর্সগুলো কাটিয়ে দেয়, তাদের জন্য কিন্তু কঠিন হয়ে যায়। ব্যাপারটা এরকম না যে মানবিকের রেজাল্ট খারাপ, আমাদের ডিপার্টমেন্টে কিন্তু টপারদের মধ্যে মানে অলওয়েজ 50% বা হাফের উপর মানবিক থেকেই হয়। থাকে অবশ্যই। কিন্তু হচ্ছে যে যারা আসলে ওই শুরুর দিকটায় ফোকাস করে না, তারা আসলে পরবর্তী দিকে রেজাল্ট তাদের হুট করে ড্রপ করে। এবং যেহেতু হচ্ছে এখানে রিসার্চ ফিল্ড ছাড়া অন্য খুব ভালো জায়গা কম, তার কারণে হচ্ছে রেজাল্ট ড্রপ করলে আসলে এখান থেকে বের হয়ে ভালো কিছু করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ডিফিকাল্ট। আচ্ছা, আরেকটা বিষয় যেটা যেহেতু এখানে যেহেতু ইকোনমিক্স রিলেটেড সাবজেক্ট তার মানে ম্যাথমেটিক্স আছে, সুতরাং ম্যাথমেটিক্স গুলো কি খুব বেশি কঠিন, বা যারা হচ্ছে ম্যাথে মোটামুটি পারে বা মানে এটা আসলে কাদের জন্য সুইটেবল সাবজেক্ট, যারা একেবারে ম্যাথ পছন্দই করে না তাদের জন্য কি সুইটেবল হবে? আচ্ছা, এটা খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন যারা হচ্ছে এই সাবজেক্টটা আসলে চয়েস করতে চায় তাদের জন্য। কারণ হচ্ছে আল্টিমেটলি আপনার যদি ইচ্ছা থাকে, আমাদের হচ্ছে শুরুতে একটা ছোট একটা ম্যাথ ক্যাম্প হয় ইভেন ক্লাস শুরু হওয়ার আগে। তারপর যেটা বললাম যে ইন্ট্রোডাক্টরি কয়েকটা ম্যাথমেটিক্যাল কোর্স থাকে। আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি কিন্তু আসলে পারবেন। আপনি কয়েকটা সেমিস্টার গেলে আপনি পারবেন। কিন্তু মূলত হচ্ছে সাবজেক্টের কোর্সগুলো সবই মোটামুটি অ্যানালিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল। হুম। সো যাদের আসলে এই টাইপের জিনিসে আগ্রহ নাই, যারা হয়তো চিন্তা করে যে আমি একটু স্টোরি বেসড পড়াশোনা করতে চাই, হয়তো আমি হিস্ট্রি পড়তে চাই, হয়তো আমি ফিলোসফি পড়তে চাই, কিন্তু তাদের জন্য কিন্তু এই সাবজেক্ট আসলে ভালো না। কারণ এখানে যেগুলো থিওরিটিক্যাল কোর্স, ওখানে আপনাকে অনেক অ্যানালাইসিস করতে হবে, অনেক বেশি বিহেভিয়ারাল অ্যানালাইসিস করতে হবে। আর যেগুলো ম্যাথমেটিক্যাল কোর্স, ওগুলো তো বুঝতে একদম হবে পুরোপুরি ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্স। সো যাদের এই ব্যাপারগুলো ইন্টারেস্ট আছে, যে আমি ম্যাথ নিয়ে কাজ করতে চাই, আমি বিহেভিয়ার নিয়ে কাজ করতে চাই, আমি ইকোনমিক্স নিয়ে কাজ করতে চাই, তারা আসলে এখানে আসতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মুখস্থ বিদ্যায় যারা একটু বেশি পারদর্শী তাদের জন্য এটা না, এখানে একটু ব্রেইন খাটাতে হবে, যেহেতু অ্যানালিটিক্যাল বিষয়গুলো আছে। আচ্ছা, যারা হচ্ছে আগামীতে ভর্তি হবে, তো তারা আসলে ডিপার্টমেন্টে কিভাবে ভালো করতে পারবে? সেক্ষেত্রে কোনো তোমার পরামর্শ আছে কিনা? অবশ্যই। আ যারা ভর্তি হতে যেন প্রথম কথা হচ্ছে ডিপার্টমেন্টে আরেকটা ভালো দিক বলে নেই। হ্যাঁ। সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের এনভায়রনমেন্ট অনেক ভালো। এনভায়রনমেন্ট এই সেন্সে যে আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর তো বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের অনেক বন্ধু-বান্ধব আছে, আমাদের হলে অনেক বন্ধু-বান্ধব আছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টের অথরিটি এবং অলসো ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এদের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকে। আমরা দেখি যে প্রায় অথরিটি হেল্পফুল না, অথরিটির কাছ থেকে হ্যাঁ, অনেক হ্যাঁ। সাহায্য আমরা পাই না। আমি ব্যক্তিগতভাবে ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স এর অথরিটির কাছে যত কারণে গিয়েছি, সব কারণেই সাহায্য পেয়েছি এবং আমরা আমাদের মানে টিচার স্টুডেন্টদের সম্পর্ক আসলে কম্পারেটিভলি অনেক ভালো। এমনকি জুলাইয়ের সময় যেখানে দেখা গিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট আসলে স্টুডেন্টদের বিপক্ষে সরাসরি দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের প্রায় সকল শিক্ষককেই ২-১ জন বাদে আমরা প্রায় সকল শিক্ষককে আমাদের পাশে পেয়েছি। নিয়মিত তারা খোঁজখবর নিয়েছেন এবং ইনস্টিটিউটের অথরিটি থেকে যতটুকু হেল্প করা যায় স্টুডেন্টদেরকে, তারা পুরোটাই ওই সময় খুবই করেছে। ফ্রেন্ডলি খুবই তাহলে। ফ্রেন্ডলি হ্যাঁ। অবশ্যই। তো ভাই আপনার যেটা প্রশ্ন ছিল যে ডিপার্টমেন্টে যারা আসবে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে যারা আসবে তারা আসলে এই জিনিসটা পুরোপুরি জেনে বুঝে আসবে এবং সাবজেক্ট চয়েস করা খুবই ইম্পোর্টেন্ট। হয়তোবা একটা সাবজেক্ট সবাই নেয়, হয়তোবা সবাই যারা ফার্স্ট সেকেন্ড হয় এরা হয়তো ল নিতে পারে, ইকোনমিক্স নিতে পারে। হতে পারে এটা তোমার জন্য সুইটেবল না, হতে পারে তোমার জন্য ক্রিমিনোলজি সুইটেবল। বাট সেটা তুমি সুইটেবল অনুযায়ী নাও। আজকের এই ডিসকাশন থেকে আশা করি হেলথ ইকোনমিক্স সম্পর্কে একটা মোটামুটি ধারণা তোমরা পেয়ে গিয়েছো। এই ধারণা অনুযায়ী তোমাদের যদি মনে হয় যে এই সাবজেক্টে তোমরা পড়তে পারবে এবং এই ক্যারিয়ারগুলো তোমরা চাও, তাহলে এখানে আসো এবং আসার পর থেকে শুরু থেকেই সিরিয়াস থাকো। দেখা গেছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের পর অনেকে ভাবে যে সিরিয়াস হব। কিন্তু তখন আসলে এই সময়টুকু থাকে না। তাই যদি শুরু থেকে সিরিয়াস হওয়া যায়, একটু ডিপার্টমেন্টে অ্যাক্টিভ থাকা যায়, আমার কাছে মনে হয় হেলথ ইকোনমিক্স খুলে খুব ভালো কিছু করা সম্ভব। খুবই চমৎকার। তারপরে আমরা বুঝতে পারতেছি যে খুবই মাল্টি ডাইমেনশনাল একটা সাবজেক্ট, যেহেতু যেহেতু ইকোনমিক্সেরই একটা পার্ট বলা যায় হেলথ ইকোনমিক্স। সুতরাং দেশে যেমন সুযোগ আছে, বাহিরেও সুযোগ আছে। তবে এখানে প্রয়োজন হচ্ছে যে প্যাশনের, যেহেতু এখানে ম্যাথমেটিক্স আছে, এখানে অ্যানালিটিক্স জিনিসগুলো আছে। সো যাদের ইন্টারেস্ট আছে তারাই আসা ভালো এখানে। মানে আবেগের বশে ভালো সাবজেক্ট তাই নিয়ে নিলাম, এরকম যেন না হয়। সুতরাং আশা করি তোমরা আজকের এই কনভারসেশনের মাধ্যমে আ আ যে বিষয়গুলো তোমরা জানতে চাচ্ছিলে সেটা তোমরা জেনে গেছো। তো আজকের এই আয়োজনের পক্ষ থেকে রিদওয়ানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো সেশনে। সবাইকে ধন্যবাদ।